বার ওইদিকে মা বলেছে যে বার মায়ের পূজা দেওয়া হয়ে গেছে। 130 কিলোমিটার চাপে সহ্য করে নেওয়া যায়। ওইদিকে ভাত খাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ মঙ্গলবার, বিপত্তারিণী ব্রত আছে আমাদের গ্রামে। আজকে পূজাটা ফার্স্ট হবে, তাই মা আজকে পূজা দেবার জন্য সেখানে রয়ে গিয়েছে। সবাই জানেন নিশ্চয়ই, সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে একটা মঙ্গলবার আর শনিবার পড়ে, সেই দিনটাতেই বিপত্তারিণী ব্রত হয়ে থাকে। আমাদের মঙ্গলবার আজকে ফার্স্ট হবে, তাই মা ভাবলো আজকে ফার্স্ট ব্রতটাই করবে। আর রবিবার দিন আমাদের সেখানে আরেকটা পুকুরে জাল হয়েছিল, তাই মা আর বাবা শনিবার দিন সেখানে চলে গিয়েছিল, তাই প্রথমবারটা করে বাড়ি ফিরছে। আর বাবা গতকাল সেখান থেকে কোর্টে এসেছিল, কোর্ট থেকে হয়ে আমার এখানে চলে এসেছে। আর কৃষের পাপা এখান থেকে অফিস গিয়ে ওই বাড়িতে গিয়েছে। মা যেহেতু একা ওখানে থাকতে পারবে না, তাই ওখানে রয়েছে। আজকে কৃষের পাপা আর মা দুজনেই বাড়ি ফিরে। আমিও বিপত্তারিণী ব্রত করি, শুধু কৃষের স্কুলের জন্য আমি যেতে পারিনি, তাই বসে পূজা তো করিনি, কিন্তু মা সেখান থেকে ডোর নিয়ে আসলে আমি পড়ে নেব আর বারটা করে থাকবো। মায়ের পূজা হলে তারপরেই খাবো। যেহেতু মা বাড়িতে নেই, তাই একার ওপর সব চাপটা পড়ে গিয়েছে। আমি ওই জন্য সব কটা কাজ খুবই ঝটপট করে করছি। কৃষকে স্কুলে তাড়াতাড়ি দিয়ে এসে বাবা আর কৃষের জন্য আগে খাবারটা বানিয়ে নিচ্ছি। গতকাল রাতে কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, তাই আগে কড়াইটা সিটি দিয়ে নিলাম। বাবাকে টিফিনে দেওয়ার জন্য ছানা বানিয়ে নিলাম। তারপরে আমি কৃষ আর বাবা দুজনের জন্য বসিয়ে দিলাম ভাত, আর মাছের তরকারি বানিয়ে নিয়েছি। বাবার জন্য ওল ভাতে দিয়েছি, আজ আর বেশি কিছু রান্না করিনি। আর ওই মাছের তরকারির মধ্যে কৃষের জন্য আর একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতেই বাকি কাজগুলোও আবার সেরে নিচ্ছি। জামা কাপড় কটা ভিজিয়ে এলাম, কারণ অনেকগুলো জামা প্যান্ট পরেছে, সেগুলো কাচতেও আবার অনেকটা টাইম লেগে যাবে। রান্নাটা যেই সময়ের মধ্যে হচ্ছে, সেই সময়ের মধ্যে আমি বাকি কাজগুলোও সেরে ফেলছি। একবার বিছানাটা পরিষ্কার করে এলাম, বোতলগুলো ভর্তি করে নিয়েছি, এমনকি টেবিলটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। যাই হোক, চলুন এবার বাবার টিফিনটা রেডি করে দিই। বাবাকে যে ছানা আর লেবু দেবো, তাই ছানাটাকে নিংড়ে একটা ছোট কন্টেনারে দিচ্ছি, আর এই বড় কন্টেনার যেটা আছে তার মধ্যে দিয়ে দেবো লেবু। আমি লেবুটা কেটে এনেছি, এখানে রেখে দিয়েছি, আর টক দইটাও বের করে রেখেছি। টক দইটা ফ্রিজের মধ্যে থাকে, তাই জন্য একদম বরফ হয়ে যায়, তাই আগে থেকে বের করে এইভাবে রেখে, আর একটু পাতলা হয়ে থাকে, না হলে বরফ জমে থাকে। বাবার জন্য টিফিন জল দিয়ে বাবার খাবার খেতে দিয়ে দিয়েছি। এবার আমি আমার নিরামিষ রান্নাটা করব। আগে সব পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কৃষকদের জন্য আমিষ রান্না করেছিলাম। এবার আমি পনিরটা কেটে নিচ্ছি, যেহেতু ঘুগনিটা আমি আজকে পনির দিয়ে বানাবো, তাই পনিরটাকে এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। এই পনিরটা আমি কোনো প্যাকেটের আনিনি, এটা একটা দোকানে এরকম লুজ বিক্রি হয়। এই পনিরটা কিন্তু খুব ভালো। এর মধ্যে একটা দুধের স্মেল আছে, মানে খেলে একটা মনে হবে হ্যাঁ আমরা পনির খাচ্ছি। লকডাউনের সময় আমরা খুব পনির খেয়েছিলাম, কারণ আমাদের গ্রামের ওখানে একটা দুধওয়ালা মিষ্টি দোকানে দুধ দিত, আর সেই সময়টা মিষ্টিওয়ালারা অত দুধ নিত না, কারণ ওই সময় মিষ্টি অত বিক্রি হতো না, সেই কারণে আমাদের বাড়ি বাড়ি দিতে আসতো। আমরা তখন 2 লিটার 3 লিটার করে দুধ নিতাম, আর সেই দুধের মধ্যে ছানা বানাতাম। সেই দুধ দিয়েই আমরা ছানা বানিয়ে, ছানার থেকে যে মিল্কেক সন্দেশ হয়, সেই বাড়িতেই আমার শ্বশুরমশাই বানাতেন। এমনকি আমরা রসগোল্লা ট্রাই করেছি, গোলাপ জামুন ট্রাই করেছি, ওই সময় অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম। আর সেই সময় ওই দুধ দিয়েই ঘরে ছানা বানিয়ে পনির বানানো হয়েছিল, আর সেই যে মুখে লেগে গিয়েছিল, তারপর থেকে আর দোকানের পনিরটা খেলে আমাদের খুব একটা ভালো লাগে না, বিশেষ করে প্যাকেটের। কিন্তু এমনি লুজ মিষ্টি দোকানে যে পনিরটা পাওয়া যায় অনেকটাই ভালো হয়, সেই রকমই এইটা আমরা কিনে এনে থাকি। আর এখানে দেখতে পেলে আমি একটা প্লেটে আগে জল দিয়ে রেখেছিলাম, পনিরগুলো ভেজে সেই জলের মধ্যে দিলাম, কারণ পনির ভেজে সবসময় যদি একটু ঠান্ডা জলে দেওয়া যায়, তাহলে পনিরটা অনেকটাই নরম থাকে। যাই হোক, এবার রান্নার দিকে ফিরি। আজকে আমাকে বেশি কিছু মশলা করতে হয়নি, কারণ আজকে নিরামিষ ঘুগনি হবে। নিরামিষ ঘুগনি বানানোর জন্য ওই আদা জিরে বেটে রেখেছি, আর এক জায়গায় চারমগজ, কাজু আর পোস্ত বেটে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটো ও ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আর আমি আগেই জানিয়েছি যে আমরা কাঁচা লঙ্কার ঝাল খেয়ে থাকি, তাই রঙটা আনার জন্য শুধু কাশ্মীরি লঙ্কাটাই ইউজ করলাম। আর এখানে তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর একটু কষাতে লাগলাম, আর ওইটা থেকে যখন তেল ছেড়ে দিল, সেই সময় একটু চিনি অ্যাড করে দিয়েছি। অল্প একটু চিনি দিলে টেস্ট আর রং দুটোই সুন্দর হয়। এরপর আমার যে সেদ্ধ করা ঘুগনির কড়াই আর আলুটা ছিল, সেইটা দিয়ে দিলাম। তারপর যখন ফুটে উঠেছে, তখন একটু ধনেপাতা কুচি আর ওই পনিরটা দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ফোটালেই আমার ঘুগনি রেডি হয়ে যাবে। আর যতক্ষণ এদিকে ঘুগনিটা হবে,
সেই সময়টা আবার আমি অন্যদিকে কাজে লাগাবো। অন্যদিকে বলতে আমি ময়দাটাও মেখে রেখে দেবো। আমি এখন সকালে লুচি খাবো না, আমি সাবু ভিজিয়ে রেখেছি অল্প করে, সেটাই খাবো। কিন্তু এখন থেকে যদি ময়দাটা আমি মেখে রেখে দিই তাহলে দুপুরবেলা লুচি ভাজার সময় ওটা ভালো ফুলবে আর খেতেও বেশি ভালো লাগবে। মানে আগে থেকে যদি ময়দা মেখে 2-3 ঘন্টা রেখে দেওয়া যায় সেই লুচিটা বেশি সুন্দর হয়। সেই কারণে এখন মেখে রাখছি। মা পূজা দিয়ে দুপুরের মধ্যেই ফিরে পড়বে। আমি একেবারে বেশি করেই ময়দা মেখে নিচ্ছি আর একেবারেই সারাদিনের মতো ঘুগনিটা বানিয়ে নিয়েছি। আমি আর মা দুপুরে খাবো আর বাকিটা থাকবে ময়দা মাখানো, সেটা রাত্রিবেলা সবাই খাওয়ার জন্য। সব কাজ সারতে সারতে 9:45 বেজে গিয়েছে, তাই তাড়াতাড়ি করছি কারণ এইটা করে স্নান সেরে পূজা করব। আজকে যেহেতু বার, ওই জন্য এইটা টিফিন করব। এই সাবুর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি আগে, এই দিয়েই খেয়ে নেব। এবার এতে একটু লবণ দিয়ে নেব আর 2টো আমন্ড আছে আর একটু ছানা আছে, ঘুগনি। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আজকে আমার একদম ব্রেকফাস্ট একদম দেরি হয়ে গিয়েছে করতে, কারণ বার ওইদিকে মা বলেছে যে বার মায়ের পূজা দেওয়া হয়ে গেছে, সব তাড়াতাড়ি আমি খেয়ে নিতে বলেছে। আমি আবার ক্রিসকে নিতে যাবো, ওই জন্য পূজা করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে নিয়েছি, নিয়ে খেয়ে দিয়ে আর একেবারে বের হবো। সকালে যেহেতু 2টো করে আমন্ড খাই, কালকে ভুল করে ভিজিয়ে দিয়েছিলাম যে আমন্ড আর লেবু জল আমি খাবো না, কী করবো, ফেলে দেবো, খেয়ে নিচ্ছি। স্নান সেরে পূজা করতে করতে আমার 10টা 15 হয়ে গিয়েছে, তাই বারবার খাচ্ছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি যে কটা বাজলো। এমনিতেই আজকে ক্রিসের পাপা বাড়িতে নেই, তা আমাকে একাকে বেরোতে হবে, তার জন্য আমাকে অনেকটাই তাড়াতাড়ি করতে হচ্ছে। ক্রিসের পাপার বাইকে করে চলে যায়, 5 মিনিটে পৌঁছে যায়, কিন্তু এদিকে গাড়ি করে যেতে গেলে অনেকটাই টাইম লাগবে। আমি প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম ওকে আনবার সময়, কিন্তু গিয়ে দেখি অন্য সেকশানগুলো ছেড়ে দিয়েছে, ওর সেকশানের বাচ্চাগুলো সাইডে রেখে দিয়েছে। আবার সেদিক থেকে নিয়েছি বলে কিসের একটু রাগ হয়েছে। তাই ক্রিসবাবু কত রকম অ্যাক্টিং করে দেখাচ্ছে দেখুন, একদম ক্যামেরা দেখলেই কত রকম যে ওর ফেস করে যে ভাবাই যাবে না। আজ আবার রিক্সা দাদারও অনেকটা লেট হয়েছে, ওকে নিয়ে এসে আমি পোলে বসে থাকি 10 থেকে 15 মিনিটের ওপরে। দাদাও আবার কোনো একটা কাজে ফেসে গিয়েছিল, সেই জন্য আমাদের আবার তাতেও লেট হয়ে গিয়েছে। তাই অন্য দিনে যেখানে আমরা 11টা থেকে 11টা 5-এ বাড়ি ফিরি, আজকে আমরা 11টা 25-এ বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে ক্রিস একটু রেস্ট নিয়ে স্নানে গিয়েছে আর আমিও একটু রেস্ট নিয়ে ওর জন্য খাবারগুলো রেডি করছি। একটু আম কেটে প্লেটে করে টেবিলে রেখে দিয়েছি আর অন্যদিকে এখন আমি ওর ভাতটা গরম করে দিচ্ছি। সেই সকালে ভাত করেছি, ভাতটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। প্রত্যেক দিন তরকারিটা খাবার সময় গরম করি গ্যাসের মধ্যে, আজকেও তাই ওটাকে করে নিয়েছি। আর অন্যদিকে ওর ভাতটা মাইক্রোওভেনে গরম করে দিলাম। এবার ওকে খেতে দিই আর আমি আমার জন্য খাবারটা রেডি করি। এখন বাজে 1টার মতো, তাই আমিও কয়েকটা লুচি ভেজে নিলাম। ক্রিসের সাথে আমিও বসে একেবারে খেয়ে নেব। এখনও মা বাড়ি ফেরেনি, তাই মায়ের জন্য ওয়েট করছিলাম যে একসাথে খাবো। মা আসলে মায়ের জন্য আবার পরে ভেজে দেবো। ক্রিস ওইদিকে ভাত খাচ্ছি, ডিম, মাছ, তরকারি, ভাত। আমি সোফায় বসেছি খাওয়ার জন্য আর ক্রিসকে টেবিলে দিয়ে এসেছি। ওর পাশে টেবিলে বসতে পারতাম, কিন্তু টেবিলে বসলে ওর খাবার সব আমার খাবারে ঠেকিয়ে দিত, তাই আলাদাই বসেছি। চলুন, আমি খেতে খেতে আবার মাও এসে গিয়েছে, মায়ের দরজাটা খুলে দিয়ে আসি। ক্রিসকে ড্রয়িংয়ে দিতে এসেছিলাম আর এখানেই একটা মন্দির ছিল, লোকনাথ বাবার মন্দির, সেখানে দুজনে ঢুকেছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবে।